শুভ সন্ধ্যা সবাইকে। আজ 1 অক্টোবর মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কুশিয়ারকুল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 9টি দোকান। কুম্ভীরগ্রাম বিমানবন্দরের নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণের দাবি। ভুয়ো চিকিৎসক কাণ্ড, শান্তিকুমারকে জিজ্ঞাসাবাদ পুলিশের। 53 লক্ষ সদস্যভুক্তি বিজেপির, দেশে প্রথম স্থান আসামের। 71টি বিধানসভা কেন্দ্রে 40,000-এর লক্ষ্য পূরণ। লোকসভা ভোটে প্রাপ্ত ভোটের 70%, 60 লক্ষ সদস্যভুক্তির টার্গেট। সুপ্রাকান্দিতে বিলাসবহুল গাড়ি থেকে বাজেয়াপ্ত 2 কোটির হেরোইন। নেটওয়ার্ক স্মার্টফোনের অসুবিধার জন্যই সদস্যভুক্তি কম দোলাইয়ে, অভিযোগ পরিমল শুক্লবৈদ্যের। 4 দিন ধরে লালা শহরে পানীয় জলের সংকট। আজ থেকে জল সরবরাহ স্বাভাবিক করা সহ 2 জেইকে অন্যত্র বদলির আশ্বাস এসডিওর। সদরঘাটের নতুন সেতুর সংস্কার কাজে স্লথ গতি, সরব ইয়াসি। আদালতে অশালীন ভাষা ব্যবহারে আইনজীবীকে সতর্ক করলেন প্রধান বিচারপতি। এবং সর্বশেষ খবরটি হলো দীর্ঘ আইনি লড়াইয়ে শুধু আইনজীবীদেরই পকেট ভরে, বিচ্ছেদ মামলায় পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। এবারে শুনুন বিস্তারিত খবর। কাঠিগুড়া কুশিয়ারকুল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার রাত আনুমানিক 12টা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয় একটি মার্কেট কমপ্লেক্সে থাকা 9টি দোকান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ককসিংহের কমপ্লেক্সে রাতে হঠাৎ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। একজন পথচারী আগুন দেখে হল্লা চিৎকার শুরু করলে স্থানীয়রা বেরিয়ে আসেন। মুহূর্তের মধ্যে কমপ্লেক্সে আগুন ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় কালাইন অগ্নি নির্বাপক বাহিনীকে। বাহিনী পৌঁছে প্রায় 2 ঘন্টা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের লেলিহান 9টি দোকান ভস্মীভূত করে। আগুন লাগার সঠিক কোনো কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে প্রায় 80 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা স্থানীয়দের। পরবর্তী খবরটি হলো কুম্ভীরগ্রাম বিমানবন্দরের নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিমানবন্দর নামে নামকরণ করার দাবি জানালো উত্তর পূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ। এ দাবি জানিয়ে পুনরায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে পরিষদের সভাপতি হারান দে এক স্মারকলিপি পাঠিয়েছেন। বিমানবন্দরটিকে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করার জন্য বছর 4 আগে পরিষদ প্রধানমন্ত্রীকে স্মারকলিপি পেশ করেছিল। এরপর কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয় যে কোনো বিমানবন্দরের নামকরণ করতে হলে রাজ্য বিধানসভায় প্রস্তাব গ্রহণ করতে হয়। বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য 2020 সালের 8 ফেব্রুয়ারি দাবি জানানো হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর কাছ থেকে এ পর্যন্ত কোনো সাড়া না পাওয়ায় এ বিষয়টি বিবেচনা করতে সোমবার পরিষদ পুনরায় মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র পেশ করে বলে জানা গেছে। পরবর্তী খবরটি হলো ভুয়ো চিকিৎসক কাণ্ড, শান্তিকুমারকে জিজ্ঞাসাবাদ পুলিশের। ভুয়ো চিকিৎসক কাণ্ডে নাম জড়িয়ে পড়া শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তিকুমার সিং অবশেষে হাজির হলেন পুলিশের কাছে। সোমবার রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে হাজির হওয়ার পর পুলিশ তাকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ চালিয়ে যেতে দেয়। এদিকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে এদিন শান্তিকুমারকে পাঠানো হয়েছে কারণ দর্শানোর চিঠি। ধৃত ভুয়ো চিকিৎসক শিলচর উত্তর কৃষ্ণপুর 2য় খণ্ডের রহিম উদ্দিন লস্কর গ্রেফতার হয়। তার সূত্রে এই কাণ্ডে জড়িয়ে পড়া শান্তিকুমারের নাম। অভিযোগ, রহিম উদ্দিন শান্তিকুমারের প্রতিষ্ঠান নর্থ ইস্ট পুরো কাউন্সিল অফ অল্টারনেটিভ মেডিসিন থেকে সার্টিফিকেট নিয়ে অবৈধভাবে চিকিৎসা ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। তাই শান্তিকুমারকে তলব করে পুলিশ। শান্তিকুমারের নাম ভুয়ো চিকিৎসক কাণ্ডে জড়িয়ে পড়ার পর তার দল কংগ্রেসও এ নিয়ে খোঁজ খবর শুরু করেছে। শান্তিকুমারকে দলের পক্ষ থেকে শোকজ করা হয়েছে বলে রবিবারই একটি চিঠি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। জেলা কংগ্রেসের সূত্রে জানা গেছে সোমবার বাস্তবিকই শান্তিকুমারকে শোকজ করা হয়েছে। এদিকে শান্তিকুমার এদিন দাবি করেন তিনি সম্পূর্ণ নির্দোষ। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন তার প্রতিষ্ঠান নর্থ ইস্ট কাউন্সিল অফ অল্টারনেটিভ মেডিসিনস ওপেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বীকৃত এবং আসাম সরকারের অধীনে পঞ্জীয়নকৃত। তার বয়ান অনুযায়ী রহিম উদ্দিন তার প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়ে 2005 সালে যে সার্টিফিকেট নিয়েছেন তা দিয়ে তিনি শুধু বিকল্প চিকিৎসাই করতে পারেন। এলোপ্যাথিক চিকিৎসা করার তার কোনো অধিকার নেই। আর এই সার্টিফিকেটও প্রতি বছর নবীকরণ করতে হয়। রহিম উদ্দিন যা করেননি মোটেই। আর এই সার্টিফিকেটকে ইস্যু করে রহিম উদ্দিন যদি এলোপ্যাথি চিকিৎসা করে থাকেন তবে এর দায়ভার নর্থ ইস্ট কাউন্সিল অফ অল্টারনেটিভ মেডিসিনসের উপর বর্তায় না, এর দায়ভার নিতে হবে রহিম উদ্দিন নিজেকেই। শান্তিকুমার আরো দাবি করেন তিনি মোটেই পালিয়ে বেড়াচ্ছিলেন না। বিশেষ কাজে মাঝে কয়েকদিন জিরিবামের দিকে গিয়েছিলেন। শিলচরে ফিরে নিজে থেকে হাজির হয়েছেন পুলিশের কাছে।
কোনো অবৈধ কাজে জড়িয়ে থাকলে এভাবে নিজে থেকে পুলিশের কাছে যেতেন না। তাকে বদনাম করতে চক্রান্ত শুরু হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পরবর্তী খবরটি হলো, সদস্যভুক্তির টার্গেট অধরা থাকলে নির্বাচনের টিকিট পাওয়া কঠিন হবে। টিকিটের দাবি নিয়ে যাওয়া যাবে না মুখ্যমন্ত্রীর কাছে। শিলচরের দলীয় কার্যালয়ের সদস্যভুক্তির পর্যালোচনা বৈঠকে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া একথা বললেও বিষয়টি নিয়ে ততটা চিন্তিত নন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সাংবাদিকরা এ ব্যাপারে জানতে চাইলে পরিমল বলেন, কাছাড়ের পারফরমেন্স খারাপ বলা যায় না, হাতে আরো কয়েকদিন রয়েছে, এর মধ্যে টার্গেট অবশ্যই পূরণ করতে পারবো আমরা। ধলাইয়ে অন্তর্ভুক্তির সংখ্যা কেন এখনো নিচের দিকে রয়েছে, এর জবাবে পরিমল শুক্লবৈদ্য বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন 40,000 সদস্য অনলাইনে হওয়ার পর বাকিটা অফলাইনে করতে হবে। এই মুহূর্তে ধলাইয়ে আমরা অনলাইনে 40,000 সংখ্যা ছুঁতে চলেছি। এরপর দলের বিভিন্ন শাখা থেকে আরো 5,000 দেওয়া হবে। ওই 5,000 হয়ে গেলে বিধানসভা কেন্দ্রের চষে সদস্য সংখ্যা আমরা 75 থেকে 80-90,000 পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা চালাবো। একই রকম চেষ্টা হবে উদারবন বিধানসভা কেন্দ্রেও। সদস্যভুক্তির একটি অসুবিধার কথা তুলে ধরে সাংসদ বলেন, আমাদের সমস্যা হলো ধলাইয়ের প্রত্যন্ত অঞ্চলগুলিতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সবার কাছে নেই। এর ফলে অনলাইন মেম্বারশিপ করতে হলে বেশ কিছু জায়গার মানুষকে স্মার্টফোন থাকা লোকের সাহায্য নিতে হচ্ছে। শুধু তাই নয়, নেটওয়ার্কবিহীন জায়গাও রয়েছে ধলাইয়ে। এবার যেসব জায়গায় মোবাইল নেটওয়ার্ক নেই সেখানকার মানুষকে টাওয়ার লোকেশনের আওতায় এসে মেম্বারশিপ ফর্ম পূরণ করে সাবমিট করতে হচ্ছে। এতেই কিছুটা পিছিয়ে থাকতে হচ্ছে। এই সমস্যাটা আমার অফলাইন শুরু হলেই কাটিয়ে উঠতে পারবো। পরবর্তী খবরটি হলো, ড্রাগস বিরোধী অভিযানে ফের সাফল্য পেল করিমগঞ্জ পুলিশ। সুপ্রাকান্দিতে বিলাসবহুল গাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে 2 কোটি টাকার ড্রাগস। ধরা পড়েছে এক পাচারকারী। জানা গেছে, পুলিশের কাছে খবর ছিল গাড়ি করে ড্রাগস পাচার হবে। রবিবার রাতে গোপন খবরের ভিত্তিতে করিমগঞ্জ সদর পুলিশ এবং নিলামবাজার পুলিশ যৌথভাবে সুপ্রাকান্দি এলাকায় অভিযানে নামে। পুলিশ একটি স্করপিও গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে প্রায় 355 গ্রাম ওজনের হেরোইন, যার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সঙ্গে আটক করা হয় রাহুল গোয়ালা নামের এক পাচারকারীকে। তার বাড়ি পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরায়। তাকে আটক করে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। পরবর্তী খবরটি হলো, দেশের শ্রেষ্ঠ 5 রাজ্যের মধ্যে এখনো ঠাঁই মিলেনি আসামের, কিন্তু বিজেপির সদস্যভুক্তির দিক থেকে আসামের স্থান দেশে প্রথম। রাজ্যের ইতিহাসে এই প্রথমবার কোনো রাজনৈতিক দল 53 লক্ষ লোককে সদস্য করতে পেরেছে। সেই হিসাবে সদস্যভুক্তির ক্ষেত্রে রাজ্যে 85% টার্গেট পূরণ করতে পেরেছে শাসক দল। তবে বিজেপির লক্ষ্য হচ্ছে লোকসভায় প্রাপ্ত মোট ভোটের 70%কে। সেই হিসাবে সদস্য সংখ্যা 60 লক্ষে পৌঁছালে সেই লক্ষ্য পূরণ হবে। অটল বিহারী বাজপেয়ী ভবনে গিয়ে দলের সদস্যভুক্তি অভিযানের অগ্রগতি পর্যালোচনা করেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, অনলাইনে 53 লক্ষ সদস্যভুক্তি করেছি আমরা। সদস্যভুক্তি অভিযানের লক্ষ্য পূরণের ক্ষেত্রে আসাম দেশের সর্বোচ্চ রাজ্য হিসেবে পরিগণিত হয়েছে। টার্গেটের 85% টার্গেট পূরণ করতে পেরেছি আমরা। প্রতিটি বিধানসভা কেন্দ্রে 40,000 করে সদস্যভুক্তি লক্ষ্য নেওয়া হয়েছিল। 71টি কেন্দ্রে সেই লক্ষ্য পূরণ হয়েছে আমাদের। আশা করছি 9 অক্টোবরের মধ্যে 90টির বেশি বিধানসভা কেন্দ্রে 40,000 সদস্যভুক্তির লক্ষ্য পূরণ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী জানান, সদস্যভুক্তির দিক থেকে ডিব্রুগড় জেলা রয়েছে 1 নম্বর স্থানে। বাকি জেলাগুলিও ভালো প্রদর্শন করেছে। উজানের 2-1টি বিধানসভা কেন্দ্র বাদ দিলে প্রতিটি কেন্দ্রে 40,000 পেরিয়েছে বিজেপির সদস্য সংখ্যা। যে কয়েকটি বিধানসভা কেন্দ্রে এখনো লক্ষ্য পূরণ হয়নি, আগামী 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। কুকরাঝাড় লোকসভা কেন্দ্রের অধীন কয়েকটি বিধানসভা কেন্দ্র, ধুবড়ির কয়েকটি কেন্দ্র, করিমগঞ্জের কয়েকটি কেন্দ্রে সদস্য সংখ্যা 40,000-এ পৌঁছেনি। কার্বি আংলংয়ের আমরি কেন্দ্রে হয়নি, কারণ সেখানে মোবাইলের সংখ্যা কম, ফলে অফলাইনে সদস্যভুক্তি করতে হবে। পরবর্তী খবরটি হলো, সদরঘাটের নতুন সেতুর সংস্কার কাজে স্লথ গতি, সরবিয়াসি। দুর্গুড়ায় শারদোৎসব অথচ শিলচর সদরঘাটের নতুন সেতুর সারাইয়ের কাজ শেষই হচ্ছে না। এ নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করল ইয়থস এগেইনস্ট সোশিয়াল এবিলস। এক বার্তায় ইয়াসির কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় বলেন, গত 2 বছর থেকে পূর্ত গ্রামীণ সড়কের শিলচর উদারবন টেরিটোরিয়াল ডিভিশনের সেতু সারাইয়ের কাজ শেষ হচ্ছে না। তিনি অভিযোগ করেন, একটি সেতুর সারাইয়ের কাজ শেষ হওয়ার আগেই আরেকটি সেতুর উপরের অংশ নষ্ট হয়ে যাচ্ছে। সংস্কারের কাজের গ্যারান্টি 6 মাসও নেই বলে অভিযোগ করেন তিনি। পরবর্তী খবরটি হলো, আদালতে অশালীন ভাষা ব্যবহারে আইনজীবীকে সতর্ক করলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। আইনজীবীকে সুপ্রিম কোর্টের নিয়মের কথা মনে করিয়ে
প্রধান বিচারপতি বলেন, এটা আদালত কোনো কফি শপ নয়। ঠিক কি ঘটেছিল? এদিন 6 বছর আগের একটি মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। ওই আইনজীবী প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে মামলায় বিবাদী পক্ষ হিসেবে যুক্ত করার দাবি জানান। তাতে বিচারপতি চন্দ্রচূড় প্রশ্ন করেন, কোনো জনস্বার্থ মামলায় বিচারপতিকে কিভাবে যুক্ত করা যায়? এ ব্যাপারে সংবিধানের 32 নং বিধির কথা উল্লেখ করেন তিনি। বর্তমান মামলায় যা প্রযোজ্য হয় না। এর উত্তরে আইনজীবী বলেন, ইয়া। এতেই ক্ষুব্ধ হয়ে ওই আইনজীবীকে ভর্ৎসনা করেন চন্দ্রচূড়। প্রধান বিচারপতি বলেন, ইয়া বলবেন না, বলবেন ইয়েস, এটা আদালত। যেসব মানুষ ইয়া বলেন তাদের প্রতি আমার কিছুটা অ্যালার্জি রয়েছে। তিনি আইনজীবীকে ভাষা সংশোধনের অনুরোধ করেন। একই সঙ্গে প্রধান বিচারপতি আইনজীবীকে মনে করিয়ে দেন, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জন গগৈ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, তাই আপনি একজন বিচারপতির বিরুদ্ধে এভাবে মামলা দায়ের করতে পারেন না। এরপরে আইনজীবী পাল্টা যুক্তি দেন। একটি বিবৃতিকে বেআইনি বলে চ্যালেঞ্জ করেছিলেন তিনি। বিচারপতি গগৈ ওই বিবৃতির উপর ভিত্তি করেই তার মামলাটি খারিজ করেছিলেন। প্রধান বিচারপতি টি.এস. ঠাকুরের কাছেও পুনর্বিবেচনার আবেদন করেন, যদিও উল্টে তাকেই বরখাস্ত করা হয়। সব শুনে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, আবেদনকারীকে পিটিশন থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জন গগৈর নাম বাদ দেওয়ার নির্দেশ দেন। পরবর্তী খবরটি হলো, দীর্ঘ আইনি লড়াইয়ে শুধু আইনজীবীদেরই পকেট ভরে, বিচ্ছেদ মামলায় পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। দীর্ঘ আইনি লড়াইয়ে শুধু আইনজীবীদেরই পকেট ভরে, বিবাহ বিচ্ছেদের এক মামলায় এমনই বললেন প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়। তিনি ওই দম্পতিকে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বিচ্ছেদে সম্মত হওয়ার পরামর্শ দেন। এই মামলায় প্রধান বিচারপতি ওই মহিলার শিক্ষাগত যোগ্যতা জানতে চান চন্দ্রচূড়। মহিলা জানান, আমেরিকার একটি বিশ্ববিদ্যালয় থেকে এমটেক এবং ডক্টরেট করেছেন। তারপরে প্রধান বিচারপতি জানতে চান তিনি কোথায় কাজ করছেন। উত্তরে মহিলা জানান, এই মুহূর্তে তিনি কোনো চাকরি করছেন না। মহিলার উত্তর শুনে কিছুটা বিস্মিত হন চন্দ্রচূড়। তবে শিক্ষাগত যোগ্যতার প্রশংসা করে বিচারপতি বলেন, কেন ভালো কোনো চাকরি খুঁজছেন না তিনি। বিচারপতি মহিলাকে হুরপুষের দাবি না করে চাকরি খোঁজার পরামর্শ দেন। চন্দ্রচূড় বলেন, আপনি এত শিক্ষিত কিন্তু আপনার চাকরি নেই। আপনাকে নিজের জন্য চাকরি খুঁজে বের করতে হবে। তারপরে পারস্পরিক সম্মতিতে বিবাহ বিচ্ছেদের কথা বিবেচনা করার পরামর্শ দেন। প্রধান বিচারপতি ওই মহিলাকে বলেন, আপনি জীবনের 10 বছর লড়াই করে কাটাতে পারেন, কিন্তু এতে কেবল আইনজীবীদেরই লাভ হবে, তাদেরই পকেট ভরবে, তারাই আনন্দ পাবেন। চন্দ্রচূড় বলেন, আপনাদের মামলা দেখে মনে হচ্ছে আপনারা আর একে অপরের কাছে ফিরে যেতে পারবেন না। এখন আপনি যদি অশিক্ষিত বা নিরক্ষর হতেন তাহলে আলাদা কথা। কেন আপনারা দুজন যুক্তিসঙ্গত হচ্ছেন না এবং পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদ দিতে রাজি হচ্ছেন না? তা না হলে এই ক্ষেত্রে ফৌজদারি অভিযোগ সহ আরো বিভিন্ন ঝামেলা থাকবে। সে কারণে বিবাহ বিচ্ছেদই শ্রেয় হবে বলে মনে করি আমি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।